দেখ আমরা যে টপিকটা পড়ছিলাম এটা আমাদের প্রায় টার্ম ওয়ানের শেষের টপিক। তার আর এক টপিকই বাকি আছে। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পড়ছিলাম। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের বেসিক যে থিওরিটা ছিল। আপনার ভয়েসটা না প্রচন্ড আস্তে আসছে। সবার কাছে না তোর কাছে? বাকিরা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। না স্যার ঠিক আছে আওয়াজ। তাহলে সমষ্টিকে তুই একবার লিভ করে জয়েন করবি। হ্যাঁ দেখছি, মানে কানেকশনটা ঠিক আছে, দেখছি তাও একবার করে। দেখ এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার এবার ঠিক আছে। নেটওয়ার্ক এগুলো হয়। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তাহলে আমরা যেটা বলছিলাম, তো আমরা যে টপিকটা কদিন ধরে ডিসকাশন করেছি সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এবার এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের বেসিক যেটা ছিল সেটা হচ্ছে ফ্যারাডে ল। আমরা বারবার দেখেছি সেই একটা লয়ের উপর বেস করেই আমরা একটু একটু করে এগিয়েছি। ফ্যারাডে লতে কি বলা ছিল না, বলা ছিল যে যদি কোথাও ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হয়, ম্যাগনেটিক ফ্লাক্স মানে কোনো ম্যাগনেটিক একটা ম্যাগনেটের থেকে যদি কোনো এরকম ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বেরোয়, সেই ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো লাইনস অফ ফোর্স ক্রস করবে তাকে আমরা বলি ফ্লাক্স। এবার এই ফ্লাক্সের লাইনস অফ ফোর্স যদি চেঞ্জ হয়, মানে আগে দেখা গেল দুটো ফ্লাক্স পাস করছিল বা দুটো পাস করছিল, এখন পাঁচটা পাস করছে, তাহলে এই যে ফ্লাক্সের চেঞ্জ হলো, তাহলে যতগুলো ফ্লাক্সের চেঞ্জ হবে বা যতটা ফ্লাক্সের চেঞ্জ হয় ততটাই ইএমএফ তৈরি হয়। E ইকুয়ালস টু মাইনাস d∅dt। বোঝা গেল? E ইকুয়ালস টু মাইনাস d∅dt, এটা হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশনটা দিয়ে আমাদের ফ্লাক্সের চেঞ্জ হয়। ক্লিয়ার একদম ব্যাপারটা? এবার এই জিনিসটার উপর বেস করে আমরা একটা একটা করে এগিয়েছিলাম। একটা ফার্স্ট কি এগিয়েছিলাম মনে কর, যে ফাই ইকুয়ালস টু বিএ বা বি ভেক্টর ডট এ ভেক্টর, বা সেটাকে বলেছিলাম বিএ কস থিটা। সেই কস থিটাটা কখনো আমি তিনটে জিনিস চেঞ্জ করে অঙ্ক করিয়েছি। একবার বি কে চেঞ্জ করে অঙ্ক করিয়েছি, একবার এ কে চেঞ্জ করে অঙ্ক করিয়েছি, একবার থিটাকে চেঞ্জ করে বা অ্যাঙ্গেল চেঞ্জ করে অঙ্ক করেছি। তিন ধরনের অঙ্ক আমরা করেছি, এবং এই তিন ধরনের অঙ্কের উপর বেস করে একটা এরিয়া চেঞ্জের অঙ্ক ছিল যেখান থেকে আমরা মোশনাল ইএমএফ পেয়েছিলাম। মোশনাল ইএমএফ সেটা কি? সেটা হচ্ছে E ইকুয়ালস টু বিএলভি, এটাও পেয়েছিলাম। ঠিক আছে? তারপরে যদি কোনো সার্কেলে ঘোরে তাহলে ওটা রেডিয়াস আর, তাহলে বি এর জায়গায় আবার ওমেগা। এইরকম পার্টগুলো আমরা মনে কর প্রত্যেকটাই করেছি আগে। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স জিনিসটা কি? সেলফ ইন্ডাকশন হচ্ছে এমন একটা সিস্টেম, সেলফ ইন্ডাকটেন্স এমন একটা সিস্টেম যেক্ষেত্রে তোর যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টই ওখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। বোঝা গেল? যে কারেন্টটা ওখানে যাচ্ছে সেই কারেন্টই ওখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। কিরকম ঘটনাটা আমি একটা এক্সাম্পল দিই, তারপর আমি বোঝাচ্ছি সেলফ ইন্ডাকটেন্স জিনিসটা কি। ধরে নে আমাদের কাছে এখানে একটা বাল্ব আছে, এবার এই বাল্বের কানেকশনের সাথে আমি এখানে ব্যাটারি একটা সুইচ এটা লাগিয়ে দিয়েছি। তাহলে এই সুইচ বন্ধ করলে কি হবে? আমার এই বাল্বটা জ্বলে উঠবে, তাই তো? সুইচ যেই এইটা অফ করবো মানে সার্কিট ক্লোজ হবে,
সার্কিট ক্লোজ হলে ব্যাটারিটা জ্বলে উঠবে, মানে ব্যাটারি বলছি বাল্বটা জ্বলে উঠবে, এটাই হওয়ার কথা। এইবার যদি আমি এই কানেকশনটার মধ্যে একটা এইভাবে একটা এই সলিনয়েড লাগিয়ে দিই, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে ঘটনাটা ঘটবে, আমি দেখতে পাবো যে বাল্ব যেই এটাকে কানেক্ট করলাম, কানেক্ট করার সাথে সাথে এইখানে বাল্বটা জ্বলে উঠলো। এইখানে যে বাল্বটা জ্বলে উঠলো তার কিছুক্ষণের মধ্যেই বাল্বটা আস্তে আস্তে ডিমার হয়ে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে, লো ভোল্টেজ যাচ্ছে, লো ভোল্টেজ যাচ্ছে, হতে 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 ওর একদম কম ইন্টেন্সিটিতে চলতে শুরু করে। আমি যদি এইখানকার কানেকশনটা কেটে দিই, বাল্বটা আবার আগের জায়গায় ফিরে গেল। আমি এইখানে যেই কানেকশন আবার জুড়বো, বাল্বটা আবার ডিমোট হয়ে গেল। বোঝা গেল সিস্টেমটা? এই যে সলিনয়েড লাগানোতে ওর ভোল্টেজটা কমে যাচ্ছে, এই জিনিসটাকে বলা হয় সেলফ ইন্ডাক্টেন্স। এই ঘটনাটাকে বলা হয় সেলফ ইন্ডাক্টেন্স। বাট সলিনয়েড লাগালে এটা কমে যাচ্ছে, সেটাই বা কেন হচ্ছে? আর সেকেন্ডলি হচ্ছে যে আমি এটা কেন লাগাবো, মানে আমার কি দরকার এই জিনিসটা করার? তোরা একটুখানি ভেবে দেখ, জাস্ট কিছুদিন আগে আমরা যখন ক্যাপাসিটার পড়েছিলাম, তখন ক্যাপাসিটারের একটা কথা বলেছিলাম যে আমাদের একটা টিউবলাইট বা একটা কোনো ফ্যান কিছু একটা জ্বালাতে গেলে মোটামুটি ধরুন 500 থেকে 700 ভোল্টেজ লাগে। ঠিক আছে, এটা আমাদের লাগে। এবার এই 500 থেকে 700 ভোল্টেজের মধ্যে যদি আমি মাত্র 220 ভোল্টেজ সাপ্লাই করি, আমাদের সিএসসি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যেভাবেই সাপ্লাই করিস না কেন, কখনোই 500 থেকে 700 ভোল্ট আমাদের সাপ্লাই হয় না। তাহলে টিউবলাইটটা জ্বলবে কিভাবে? টিউবলাইটে জ্বলতে প্রবলেম করবে। তাহলে টিউবলাইট জ্বলতে প্রবলেম করলে আমরা সেখানে সেক্ষেত্রে কি করেছিলাম, সেক্ষেত্রে আমরা একটা ক্যাপাসিটার লাগিয়েছিলাম। এই ক্যাপাসিটারের অ্যাক্রসে এরকম ধর চার্জার লাগিয়ে দিয়েছি। ক্যাপাসিটার কি করেছিল না, ক্যাপাসিটার এখানে চার্জ স্টোর করেছিল, এবং চার্জ স্টোর করার জন্য এখানে ভোল্টেজ স্টোর হয়েছে, এবং অ্যাজ এ হোল এই দুটো পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ব্যাটারি যতটা বাড়াচ্ছিল ক্যাপাসিটার তার থেকে বেশি বাড়িয়ে দিয়েছিল। বা এখানে যদি আমি 220 ভোল্ট সাপ্লাই করে থাকি, তাহলে 220 ভোল্টের বদলে এই সিম্বলটা মানে হচ্ছে এসি কারেন্ট, এরকম সিম্বল, ওটা ব্যাটারি নিয়ে। তাহলে আমি এই সিম্বলটা দিয়ে যখন কারেন্ট পাঠাচ্ছি, আমি 220 ভোল্টের কারেন্ট পাঠাচ্ছি, 220 ভোল্টের ব্যাটারি ও এখানে তৈরি করে দিচ্ছে দেখা যাচ্ছে 500 ভোল্ট, চার্জ স্টোর করে 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 একটা জায়গায় জমি পানি দিল। এবার টিউবলাইটটা জ্বলে গেল। টিউবলাইটটা যদি জ্বলে যায়, সেই টিউবলাইটের যে এক্সেস ভোল্টেজটা তখন তো আর এত কাজে লাগবে না। টিউবলাইটটা জ্বলে থাকতে মানে যখন ফার্স্ট টাইম কোনো গাড়িকে স্টার্ট করতে হবে, ফার্স্ট টাইম কোনো কিছু মেশিন স্টার্ট করতে হবে, যখনই যেটা ফার্স্ট টাইম করতে হবে তখন তার এনার্জি অনেক বেশি লাগে। এটা একটা খুব জরুরি কনসেপ্ট, কারণ তাকে তার ইনার্শিয়াটাকে ব্রেক করতে হবে। তাই ফার্স্ট টাইম যখন আমি কোনো কিছুকে শুরু করব তখন তার এনার্জি সবসময় হাই লাগে ফার্স্ট টাইম। ঠিক আছে, তাহলে সেই শুরুর সময় আমার হয়তো 500 ভোল্ট লাগবে, কিন্তু বাকি মেনটেন করার জন্য ওর 500 ভোল্ট লাগবে না, ওর একটু কমেই হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে ওর কমটা কত দেখা গেল 80 থেকে 100 ভোল্ট দিলেই আমার হয়ে যাবে। তাহলে ভেবে দেখ, আমার এই 400 ভোল্ট আমাকে কোনোভাবে বাইরে বের করে দিতে হবে, নইলে আমার বেকার ওখানে ভোল্টেজ বেশি হয়ে বসে থাকবে। হ্যাঁ, সমস্যাটা বোঝা গেল? এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা এই ক্যাপাসিটরের সাথে একটা এই সেলফ ইন্ডাক্টর লাগাই, যাতে সেলফ ইন্ডাক্টর কি করে ভোল্টেজকে কমিয়ে দেয়। এইমাত্র যে ঘটনাটা ঘটলো, এই যে এখানে আমি বাল্বটা শুধু লাগিয়েছিলাম, যখন আমি এখানে সেলফ ইন্ডাক্টর কানেকশন করিনি তখন তো বাল্ব সুন্দর চলছিল। যেই মুহূর্তে আমি সেলফ ইন্ডাক্টর কানেক্ট করলাম সাথে সাথে বাল্ব ডিমার হয়ে গেল, মানে ওর ভোল্টেজ কমে গেল। ডিমার হলো মানে কি, ওর পাওয়ার ইকুয়ালস টু V স্কয়ার বাই R। তাহলে অবভিয়াসলি ভোল্টেজ কমেছে, তাই জন্য পাওয়ার কমেছে, তাই জন্য ওটা ধীর গতিতে আলো দিচ্ছে, আগের মতন অতটা আলো দিচ্ছে না। বোঝা গেল আমার কথাটা? তার মানে যে ডিভাইস হাই পাওয়ার কনজাম্পশন করে একমাত্র সেখানেই সেলফ ইন্ডাকট্যান্স লাগানো। একদম তাই, যে ডিভাইস হাই পাওয়ার কনজাম্পশন করে সেই সমস্ত জায়গায় আমরা সেলফ ইন্ডাক্টেন্স লাগিয়ে দেবো, যাতে প্রচুর পাওয়ার যখন কনজাম্পশন হবে
তারপরে এক্সেস পাওয়ারটা যেন ওখান থেকে বেরিয়ে যেতে পারে। বোঝা গেল? টিউবে দেখবি টিউব সার্কিটটার মধ্যে একটা কোনায়, পুরোনো দিনের টিউবে বলছি কিন্তু আবার, এখনকার এলইডি টিউব নয়, একটা কোনায় এইটা আমি বলেছিলাম ক্যাপাসিটার, মনে পড়ে? কোনায় একটা লেখা থাকে ক্যাপাসিটার, যেটা স্টার্টার, আর মাঝখানে দেখবি এরকম একটা বক্স মতন থাকে। এটা মনে হয় সবাই দেখেছে, এটাকে বলে চোক কয়েল। ওই বক্সটা, হ্যাঁ ওটা। হ্যাঁ স্যার। এটাকে বলে চোক কয়েল, তাই না? তার উপরে এরকম টিউবলাইটটা এরকম লাগানো থাকে। এই যে চোক কয়েল, এটার ভেতরে যদি খুলিস তাহলে দেখবি এরকম ইন্ডাক্টর লাগানো আছে। বোঝা গেল? এই হচ্ছে সিস্টেম। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই চোক কয়েলটা কাজ করে কি করে, বা এই সেলফ ইন্ডাক্টর কাজ করে কি করে? ও কাজ করে ফ্যারাডে ল এবং লেন্জ লয়ের উপর। তুই ভেবে দেখ, যখন এর ভেতর থেকে কারেন্ট এরকম ভাবে সাপ্লাই হচ্ছে, আমি চোখ কয়েলটুকুকে বাইরে বার করে নিই, এখান থেকে যেই মুহূর্তে কারেন্ট তুই সাপ্লাই করবি সেই মুহূর্তে ধরে নে এখানে এরকম একটা এক পাক কারেন্ট ঘুরবে। এবার এক পাক কারেন্ট যেই ঘুরবে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এইরকম। যেই এটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই বাকি প্রত্যেকটা কয়েল উল্টো দিকে কারেন্ট চালানো শুরু করবে, ইন্ডাকশন। কারণ সবসময় আমরা কি জানি যে কোনো লুপের মধ্যে দিয়ে ফ্লাক্স চেঞ্জ হতে চায় না। যেই মুহূর্তে আমি ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করলাম মানে আমি ফ্লাক্স চেঞ্জ করলাম। আগে কোনো ম্যাগনেটিক ফিল্ড ছিল না, আমি কারেন্ট স্টার্ট করলাম মানে ম্যাগনেটিক ফিল্ড স্টার্ট হলো, কারেন্ট বাড়ছে, ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে, তারপরে ফ্লাক্স বাড়ছে। আমার ফাই যেটা, সেটা অবভিয়াসলি বাড়ছে বি এর উপর, তাই না? এবার যত আমি ম্যাগনেটিক ফিল্ড বাড়াচ্ছি আমার ফ্লাক্স বাড়ছে, ফ্লাক্স যদি বাড়ে তাহলে এইখানে ওরা প্রত্যেকে একটা করে অপোজিট সাইডের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যাতে এটাকে থামানো যায়, অপোজ করা যায়। অ্যাজ এ হোল তুই দেখতে পাবি তুই এখানে যা দিয়েছিস এদিকে উল্টো দিক থেকে একটা মাইনাস ইএমএফ ক্রিয়েট হয়ে গেছে। মানে তোর মনে হবে যেন আমি এইখানে একটা উল্টো দিকে ব্যাটারি লাগিয়ে দিয়েছি। ঠিক যে একটা উল্টো দিকে ব্যাটারি লাগালে যে ফিলিংসটা হবে, ধরে না তুই এখানে 12 ভোল্ট দিয়েছিস, এখানে উল্টো দিকে একটা 6 ভোল্ট লাগিয়েছিস, তাহলে তোর এই ব্যাটারিটা জ্বলবে কিসে? 12 মাইনাস 6 বাই রেজিস্ট্যান্স, এইভাবে তো হবে না? হ্যাঁ, ওইখানে ঘটনাটা ঠিক তাই করবে। ও কি করবে, একটা উল্টো দিকে ব্যাটারির মতন ক্রিয়েট করে দেবে, যেটাকে বলে ইনডিউসড ইএমএফ। ইনডিউসড ইএমএফ, কারণ ইনডিউসড ইএমএফ সবসময় নেগেটিভ হয় আমরা জানি। আমরা ফাই ইকুয়ালস টু ইকুয়েশন দেখেছি মাইনাস ডি ফাই বাই ডিটি। এই যে মাইনাস, ফ্লাক্স চেঞ্জ যেদিকে হয় ঠিক তার অপোজিট দিকে ওই ইএমএফটা ক্রিয়েট করে। ফ্লাক্স চেঞ্জ হচ্ছে এইদিকে, ওই ইএমএফ ক্রিয়েট করবে এইদিকে। তো আলটিমেটলি ওর ব্যাটারি আস্তে আস্তে ওর মানে ওই যে বাল্বটা আছে বাল্বটা ডিমার হয়ে যাবে, এবং বা ওর যে এক্সেস কারেন্ট আছে সেটাকে ওভার করে দেবে। ঠিক অল্প যেটুকু দরকার সেটুকু তো চলবে। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। এবার আমি যদি এটা ইকুয়েশনে আসি তাহলে ইকুয়েশন কি বলবে না, ফাই। স্যার একবার আগের পেজটা যাবেন, ওই সার্কিটটা করা হয়নি। না এটা না, এটা না, এর পরেরটা। হ্যাঁ এটা ঠিক আছে। সবাই এসে গেছে, তানভীরও এসে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে এখানে কি হয় ইকুয়েশন? ইকুয়েশন হয় হচ্ছে ফাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট আই। তুই যত কারেন্ট বাড়াবি তত ফ্লাক্স বাড়বে, কারণ এটা তো কারেন্টের উপরে তো ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছে। বি ইকুয়ালস টু মিউ নট আই বাই 2r। তাহলে আমার লুপ আর মিউ এই বারটা কনস্ট্যান্ট, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই। তাহলে ফাই যদি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বি হয় তাহলে আমি বলতে পারি ঘুরিয়ে যে ফাই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই।
বুঝে গেল কথাটা? এইবার তাহলে ফাই ড্যাশ ইকুয়াল টু আই পেয়ে গেলাম। এবার আমি পাচ্ছি যে ফাই ইকুয়ালস টু এল আই, মানে এখানে একটা কনস্ট্যান্ট আসছে, যতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছি ঠিক ততটা কারেন্ট তৈরি হবে। সেই কনস্ট্যান্টটার ভ্যালু হচ্ছে এল, এটাকে বলে সেলফ ইন্ডাকটেন্স। এই ভ্যালুটাকে বলে সেলফ ইন্ডাকটেন্স, মানে কতটা ম্যাগনেটিক ফিল্ডের রেশিও, কতটা ম্যাগনেটিক ফ্লাক্সে কতটা কারেন্ট তৈরি হয়। বুঝা গেল? ফাই বাই আই। ঠিক আছে, এবার যদি আমি এটাকে ইএমএফ এ কনভার্ট করতে চাই তাহলে মাইনাস ডি ফাই বাই ডিটি, তাহলে মাইনাস ডি ফাই এর জায়গায় এল আই বাই ডিটি और माइनस एल डी आई बाई डी टी। বুঝা গেল? মানে কারেন্টের চেঞ্জের উপর ইএমএফ ডিপেন্ড করে। কারেন্ট যত বাড়াবি ইএমএফ তত বাড়বে। তাহলে এল এর ইউনিট কি হবে? তাহলে সেলফ ইন্ডাকটেন্সটা এক ধরনের রেজিস্ট্যান্স। সেলফ ইন্ডাকটেন্স রেজিস্ট্যান্স না, এটা প্রায় রেজিস্ট্যান্সের মতো। এরপরে দেখতে পাবি রেজিস্ট্যান্সের জায়গা। আচ্ছা, বুঝতে পেরেছিস? মানে এটা যে কাজটা করছে সেটা একটা রেজিস্ট্যান্স। প্রায় রেজিস্ট্যান্সের মতন কাজ করছে, একদমই তাই। এই এলটা রেজিস্ট্যান্স না, এল এর সাথে আবার একটা ওমেগা অ্যাড হবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, ওমেগা মানে যে স্পিডে ঘুরছে। সেলফ ইন্ডাকটেন্সটা কি, মানে ওই ক্যাপিটাল এলটা সেলফ ইন্ডাকটেন্সের ডিনোশন? হ্যাঁ, ক্যাপিটাল একটা সেলফ ইন্ডাকটেন্সকে ডিনোট করছে। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটুখানি বোঝাই যে তাহলে এটা আমার ইকুয়েশন কি দাঁড়ায়। আমি ইউনিটে আসি, ইউনিট করার চেষ্টা কর। চেষ্টা না, পারবি না, মানে বানাতে হবে। ওয়েবার পার অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা ইএমএফ কি দাঁড়াচ্ছে দেখ, ইএমএফ ইনটু টাইম ডিভাইডেড বাই কারেন্ট, তাই না? ভোল্টেজ ইনটু টাইম ডিভাইডেড বাই কারেন্ট, তার মানে বেসিক্যালি দ্যাট ভোল্টেজ বাই কারেন্ট। ভোল্টেজ বাই কারেন্ট মানে কি? সেটা রেজিস্ট্যান্স। বুঝা গেল কথাটা? V ইকুয়ালস টু IR, তো ভোল্টেজ বাই কারেন্ট মানে রেজিস্ট্যান্স, ওহমের ইউনিট। তাহলে এই ইউনিটটা ওহম ইনটু সেকেন্ড, এটা মাথায় রাখতে পারিস মানে পরবর্তী সুবিধার জন্য। বা ভোল্টেজ ইনটু ভোল্ট অ্যাম্পিয়ার পার সেকেন্ড। এখন তোদের যেটা দরকার, ক্ষেত্রে তার সাইনটা দরকার নেই, তোদের যেটা মনে রাখার দরকার, এই ইউনিটটাকে আমরা বলি হেনরি। ঠিক আছে, হেনরি, ক্যাপিটাল এইচ। ওকে, দেখবি খেয়াল করে তোকে সেলফ ইন্ডাকটেন্স হিসাবে 1 হেনরি 2 হেনরি এরকম হেনরি বলে দেবে। বুঝা গেল? তাহলে হেনরি কি ওম সেকেন্ড? হ্যাঁ, হেনরি হচ্ছে ওহম সেকেন্ড। হেনরি ওহম সেকেন্ড, এটাও ওহম সেকেন্ড, সবই তো মানে এই পুরো জিনিসটাকে এইভাবে না লিখে আমরা হেনরি বলে লিখি। না, আসলে এল ইকুয়ালস টু আবার 5/I দেওয়া আছে, তো সেই কারণে আমি ভাবলাম ওয়েবার পার অ্যাম্পিয়ার হতে পারে। ওয়েবার পার অ্যাম্পিয়ারও হতে পারে, ব্যাপারটা কি আলটিমেটলি হেনরি। ওয়েবার পার অ্যাম্পিয়ার এটাও তো হেনরি। বুঝা গেল? এবার এখান থেকে আমি ডাইমেনশনে যাই। ডাইমেনশন কি বলছে না, ইকুয়ালস টু যদি হয় এল ডিআই বাই ডিটি, তাহলে এটা তো হচ্ছে ভোল্টেজ, ই মানে তো ভোল্টেজ। ভোল্টেজ মানে কি হয়? ভোল্টেজ মানে কি? ওয়াট ডান ইকুয়ালস টু চার্জ ইনটু ভোল্টেজ।
তাহলে ভোল্টেজ মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই চার্জ, বুঝা গেল? তাহলে এনার্জি এম এল টি টু দি পাওয়ার -2, তাই তো? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 এনার্জি বাই চার্জ কত, অ্যাম্পিয়ার ইনটু টাইম। এল, এই এলটাকে এইগুলো দেখ, এই যে ডিফারেন্স, এখানে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে দিস তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে ডাইমেনশন, আর এই এলটা ডাইমেনশন না, কারণ থার্ড ব্র্যাকেট দেবো না। আবার এখানে আসলাম এটি কারেন্ট, আবার ডিভাইডেড বাই নিচে টি, তাহলে একটা টি কেটে গেল, এটা এটাকে এর পাশে পাঠিয়ে দিই শুধু, তাহলে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। বুঝা গেল? ওহো, আমি এটা ভুল করলাম, কি আইটা তো অলরেডি টাইম, টাইম করবো কেন, ওটা তো অলরেডি অ্যাম্পিয়ার, এই টাইমটা তো কাটবে না, এই টাইমটা এই টাইমের সাথে কাটবে। আইটা তো নিজেই অ্যাম্পিয়ার, আমি আবার এটি করছি কেন, চার্জ হলো এইটি, ইটি কাটবে এখানে, এটা টি টু দি পাওয়ার -2 যেমন ছিল তেমন থাকলো, আর এ টু দি পাওয়ার -2। হয়েছে? হ্যাঁ স্যার। এবার এই সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালু কিসের বিষয়ে, আরো কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে, একদম এল, এলটা তো কনস্ট্যান্ট, এই এলটাও কিসের উপর ডিপেন্ড করে সেটাও বের করা যায়। দেখ, বেসিক্যালি এটাই হচ্ছে ইন্ডাক্টর বা সলিনয়েড, যেটা আগে সলিনয়েড বলেছিলাম, এখন আমরা বলছি ইন্ডাক্টর। ওই ইন্ডাক্টরের মধ্যে সেলফ ইন্ডাকটেন্স, যেহেতু নিজে নিজেকে ইন্ডিউস করছে, সেলফ ইন্ডাকটেন্স কথাটা এখান থেকে এসেছে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কত তৈরি হয়, সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কত হয়? স্যার ঠিক বুঝতে পারলাম না, কি বললেন? সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড কত হয়? মিউ নট এন আই। মিউ নট এন আই, একদম ঠিক, মিউ নট এন আই, যেখানে এন হচ্ছে নাম্বার অফ টার্নস বাই এল, তাই তো? স্যার আপনি কি কিছু লিখছেন? হ্যাঁ, কিচ্ছু দেখতে পাচ্ছি না। লিখ করে জানবো, মানে এবারে দেখতে পাচ্ছি, এসছে? খুব স্পিডে লিখছেন। হ্যাঁ না শুধু লিখছি না, ওই নেট স্লো যাচ্ছিল তোর, ওই জন্য এটা হয়েছে। তাহলে মিউ নট এন আই বা এটা হচ্ছে, তাহলে এখান থেকে আসছে আমার ইকুয়েশন। আচ্ছা আমার একটা কথা বল, ফ্লাক্স কত? আমরা কোন জায়গায় যদি ফ্লাক্স বলি এটা তো ম্যাগনেটিক ফিল্ড, ফ্লাক্স যদি বলি, ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে সেটা তো হচ্ছে বি ইনটু এ, তাই না? হ্যাঁ। এবার যদি এটা তুই বিটাকে ভেঙে দিস, তাহলে মিউ নট এন আই ইনটু এ, এরকম দাঁড়ায়। বুঝা গেল? এইবার এরকম একটা টার্নে, এটা মিউ নট এন আই তো একটা টার্নে আমি বের করলাম। এইবার আমি যদি পুরো গোটা লেন্থ জুড়ে করি, পুরো লেন্থের জন্য করি, টোটাল নাম্বার অফ টার্নস ধরে নে,
প্লাস লিঙ্ক ফর ইচ টার্ন এটা। এবার হচ্ছে টোটাল টার্ন, নাম্বার অফ টার্ন যদি হয় এখান থেকে m পেয়ে নিলাম n ইনটু l, টোটাল নাম্বার অফ টার্ন। তাহলে আমার টোটাল ফ্লাক্স যারা হচ্ছে নিউ নট NIA ইনটু n ইনটু l, বুঝা গেল? তাহলে phi equals to, ওটা কোথা থেকে আনলেন? এই জাস্ট n দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। একটা দেখ, এই যে এরিয়াটা, এটা তো একটার এরিয়া। হ্যাঁ, এবার একটাই যদি আমি ম্যাগনেটিক ফিল্ড কিন্তু একটা লুপের এরিয়া করি, তাহলে একটার জন্য ফ্লাক্স বেরোবে। এটা এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ফর ইচ সার্কেল, ইচ লুপ। এবার আমি টোটাল ফ্লাক্স বের করছি, মানে এটা 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 সবকটার জন্য বের করছি। তো টোটাল ফ্লাক্স বের করতে হলে কি করতে হবে আমাকে? n নাম্বার অফ টার্নস ইনটু l, ক্যাপিটাল N। হ্যাঁ, কতগুলো টার্নস আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। হ্যাঁ। আমি সেটাই করলাম, n নাম্বার অফ টার্নস ইনটু l দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, করে টোটাল ফ্লাক্স বেরিয়ে এলো। বুঝা গেল? তাহলে মিউ নট n স্কয়ার ক্যাপিটাল L, এটা আসলে ক্যাপিটাল L লেখাটা ঠিক হচ্ছে না, একটা কাজ করি ওটাকে স্মল l করি, কারণ ক্যাপিটাল L মানে সেলফ ইন্ডাক্টেন্স তো গুলিয়ে যাবে। IA, বুঝা গেল? এটা হচ্ছে টোটাল ফ্লাক্স হয়ে গেল। ভেবে দেখ, এবার ফাই কথাটার মানে তো LI, তাহলে আইটাকে বাদ দিলে বাকি এল কথাটার মানে কি দাঁড়ায়? মিউ নট n স্কয়ার LA, তাই না? হ্যাঁ, ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা? এবার যদি আমি মিউ নট n স্কয়ারের জায়গায় এটাকে n বাই l বসিয়ে দিই, তাহলে এটা n স্কয়ার বাই l স্কয়ার LA, l কেটে গেল, মিউ নট n স্কয়ার A বাই l, এই দুটো ফর্মুলা আমার হতে পারে। স্মল n মানে মনে রাখবি নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, পার ইউনিট লেন্থ। মানে জিনিসটা এরকম বলবে, ধর n নাম্বার টার্নস পার 1 সেন্টিমিটার বা পার 1 মিটার, এরকম কিছু লেখা থাকবে। আর ক্যাপিটাল N মানে হচ্ছে শুধু টার্ন নাম্বার, কটা টার্ন আছে। বুঝা গেল? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবার কাছে? हाँ सर। লেভেল এটা ফটাফট। আচ্ছা, যদি এটাকে এর ভেতরে এইরকম না দিয়ে কিন্তু একটা রড বা কিছু আবার ভরে দিই, রড বা কিছু দিয়ে দিই, তাহলে কিছুই না, জাস্ট এই মিউ নট আর মিউ নট হবে না, মিউ নটের বদলে মিউ হয়ে যাবে, ডেল স্কয়ার A বাই L। সেইটার সেই রডটার যে ম্যাগনেটিক মোমেন্ট সেটা হবে। এবার সেই রডটার ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটিক মোমেন্ট পারমিয়াবিলিটি নাও দিতে পারে, তখন তোকে ওই রিলেশনটা মনে রাখতে হবে, মিউ ইকুয়ালস হচ্ছে মিউ আর ইনটু মিউ নট। মানে তোকে রিলেটিভ পারমিয়াবিলিটি দিতে পারে, রিলেটিভ পারমিয়াবিলিটি ইনটু এয়ারের পারমিয়াবিলিটি, সেটা হলো সেই মিডিয়ামটার পারমিয়াবিলিটি। এটা হচ্ছে ফর মিডিয়াম, একটা মিডিয়াম যদি বলা যায়, এটা হচ্ছে ফর এয়ার। তোকে বলে দেবে যে এয়ার কয়েল সলিনয়েড নাকি কোনো আয়রন কয়েল সলিনয়েড, এরকম বলে থাকবে আয়রন কোর সলিনয়েড, এয়ার কোর সলিনয়েড, না কোরে কি আছে সেটা বলবে।
হ্যাঁ মানে সবকটা ডেটা দেওয়া থাকলে সেখান থেকে আননোনটা বার করা যেত। আর নোটটা বার করবে। স্যার তাহলে ওই যে কোন সার্কিটে যে ইন্ডাক্টর ইউজ করা হয় হুম। সেই ইন্ডাক্টরের যে ইন্ডাকটেন্সটা রেফার করা হয় সেটা কি সেলফ ইন্ডাকটেন্স? একদম তাই, ইন্ডাক্টর যেটা করা হয় সেটা সেলফ ইন্ডাক্টর, বুঝতে পারলো? ইভেন তোরা এমসিবির নাম শুনেছিস না? এমসিবি, মিনিয়েচার সার্কিট বোর্ড, হয়তো হয়তো দেখেওছিস। এই যে তো জিনিস, স্যার যেটাকে আগে ফিউজ বলা হতো, যেটা আগে ফিউজ করা হতো না, ফিউজ আলাদা জিনিস, এমসিবি আলাদা জিনিস, মানে ওই তো ফিউজের miniature বদলে এখন circuit এটা ইউজ breaker, হয়। ওই তো এই যে miniature জিনিসটা, circuit breaker। এই জিনিসটা তোরা দেখেছিস না? এই যে এই জিনিস ঘরে, সবার ঘরে আছে এখন। এই সার্কিটের ভেতরে হ্যাঁ স্যার, ওই একদম এই সার্কিটের ভেতরে দেখ এই জিনিসটা রয়েছে, দেখ এই যে দেখতে পাচ্ছিস, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাক্টরটা, এটা হচ্ছে ওর সার্কিট, নর্মাল সার্কিট। ও নর্মালি এরকম যাচ্ছে, বাইমেটাল এলিমেন্ট আছে, এখানে ম্যাগনেটিক সার্কিট বোর্ড করা আছে, এখানে 3 পার্ট করা আছে। আমি মানে কত সিস্টেম আর বলছি না। এইবার কি হয়, তুই যেই মুহূর্তে ওর ইএমএফ এর একটা ভ্যালু আছে তো, ওর ইন্ডাকটেন্সের, যদি তার থেকে তুই বেশি ইন্ডাকটেন্সের ভ্যালু দিয়ে দিস, তো সেই মুহূর্তে কি হবে, ওই যে একটা লম্বা রড ছিল না যেখানটা যে কানেকশনটা পাস হচ্ছিল, সেই কানেকশনটাকেও অ্যাট্রাক্ট করে নেবে। যতক্ষণ না অতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে ততক্ষণ অ্যাট্রাক্ট করতে হবে। যে অ্যাট্রাক্ট করবে ওই সুইচটা পড়ে যাবে, এবং এটা রিভার্সেবল। এই জন্য ফিউজের ক্ষেত্রে এটাই প্রবলেম ছিল, ফিউজ রিভার্সেবল ছিল না। ফিউজের ক্ষেত্রে সিস্টেম কি ছিল না, ফিউজের দুটো পয়েন্টের মধ্যে একটা তার জুড়ে রাখা হতো, তারটা পাতলা করে একটা লাগিয়ে রাখলাম। এবার তার যদি এখান থেকে এক্সেস কারেন্ট যায় তাহলে হিট হয়ে গলে যাবে, তাহলে এটা হতো হিটিং এফেক্ট অফ কারেন্ট। এগুলো আমি আরো ডিটেলসে এখন বলছি, কারণ হচ্ছে এমসিকিউতে কিন্তু এই ধরনের কোশ্চেনই হবে, যে ফিউজ কোন প্রিন্সিপালে কাজ করে, এমসিবি কোন প্রিন্সিপালে কাজ করে, হঠাৎ কোশ্চেন দিয়ে বসবে। বুঝে গেল? এটা কাজ করে কিসে? এটা কাজ করে কিন্তু হিটিং এফেক্ট অফ কারেন্ট। এটা হিটিং এফেক্ট অফ কারেন্ট মানে ও কারেন্ট যাচ্ছে, ওর বয়লিং পয়েন্টটা কম, ও কি হলো, ও বয়লিং পয়েন্ট ঠিক না, ওটাকে মেল্টিং পয়েন্ট বলে, মেল্টিং পয়েন্টটা কম, মেটাল তো, তাহলে ওর ওখান দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাওয়ার ফলে প্রচুর হিট তৈরি হলো, সেই হিট ওটা গলে গেল। এটা কিন্তু ইরিভার্সেবল, এটা নিজে নিজে আবার জুড়ে যাবে না, আমাকে ফিউজটা খুলতে হবে, খুলে নিজেকে আবার সুইচটা লাগাতে হবে, ফিউজটা লাগাতে হবে। অনেক সময় এই ফিউজে কি হয়, এই ফিউজে আমরা বারবার করে খুলতে হয়, লাগাতে হয়, দূর বারবার করে খুলতে হচ্ছে না, মোটা তার লাগিয়ে দিই। মোটা তার লাগিয়ে দিলাম, ও গললো না, মানে যার হাই মেল্টিং পয়েন্ট, গললো না মানে তাতে কি হলো, তাতে আলটিমেটলি আমাদের অ্যাপ্লায়েন্স খারাপ হবে। এই প্রবলেম গুলোর জন্য দেওয়া হয়েছে এমসিবি। এমসিবি তো ওরকম সমস্যা নেই, তোকে বারবার খুলে চেঞ্জ করতে হবে না। যদি কোথাও শর্ট সার্কিট হয়, কোথাও স্পার্ক হয়, এক্সেস কারেন্ট যায়, তাহলে এক্সেস কারেন্টকে উল্টো দিকে ফ্লো করাবে, যে উল্টো দিকে ফ্লো করাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়ে সার্কিট বোর্ড বন্ধ হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এটা অ্যাপ্লিকেশন, এরকম অনেক অসংখ্য অ্যাপ্লিকেশন আছে। আচ্ছা স্যার, বলছি মোটা তার লাগালে কেন অ্যাপ্লায়েন্স কেন খারাপ হবে? তুই যদি মোটা তার লাগিয়ে দিস, ওর মেল্টিং পয়েন্টটা তো অনেক হাই। হ্যাঁ স্যার। এবার মেল্টিং তোর ব্যাপারটা হচ্ছে কিরকম, দেখা গেল একটা অ্যাপ্লায়েন্স একটা ঘরে, তুই চাইছিস যে এখানে 220 ভোল্টের বেশি যেন না আসে, তোর সবকটা অ্যাপ্লায়েন্স 220 ভোল্টে সেট করা আছে, তো কোনো কারণে এখানে 320 ভোল্ট এসে গেছে, বুঝতে পেরেছিস? বা কোনো কারণে তোর ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, ড্রপ হলে তো হয় না, হয়েছে। তাহলে এখানে যদি এখানে একটা পাতলা তার থাকতো ফিউজটা, তাহলে এই পাতলা তার থাকলে কি হতো, এখানে যেই একটুখানি এক্সেস কারেন্ট এসছে এটা গলে যেত। তুই যদি একটা মোটা তার লাগিয়ে দিস, এখানে 320 কেন 420 আসলেও তো গলবে না। এবার 420 আসলেও যদি না গলে, তাহলে অ্যাপ্লায়েন্সটা তো খারাপ হয়ে যাবে। অ্যাপ্লায়েন্সটা তো আর 420 সহ্য করতে পারে না, ওটা থেকে সূক্ষ্ম অ্যাপ্লায়েন্স, ইলেকট্রনিক ডিভাইস একটা, দেখা গেল সব টিভি।
বুঝা গেল কথাটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ও তো তোকে এক্সেস কারেন্ট দিয়ে পুড়িয়ে দেবে সার্কিটটাকে না। এবার ফিউজটাও পুড়ে যাওয়ার কথা ছিল। ফিউজ কেন লাগাই আমরা? যাতে আগে ফিউজ পরে অ্যাপ্লায়েন্স না পড়ে। ফিউজ পুড়ে গেল আমি আবার ফিউজ লাগিয়ে নেবো। অ্যাপ্লায়েন্স পুড়ে গেলে তো আমার প্রচুর কস্টিং হয়ে যাবে। সেই জন্য আমরা ফিউজটাকে লাগাই। এবার আমি যদি ফিউজে মোটা তার বসিয়ে দিই তাহলে ফিউজ জীবনে পুড়বে না, অ্যাপ্লায়েন্স পুড়ে যাবে এক্সেস কারেন্ট আসলে বা এক্সেস ভোল্টেজ। বুঝা গেল? এটা ফিউজ যাদের থাকে তারা অনেকেই এটা করে পারে যে ফিউজ নেই আর ঠিক আছে চলো আমি একটা তার জুড়ে দিলাম, এখানে এটা জুড়ে দিলাম। এটা করা ঠিক নয়। পুরো বাড়ি শর্ট সার্কিট হয়ে যেতে পারে, আগুন ধরে যেতে পারে, অনেক রকম জিনিস হতে পারে ফিউজের জন্য। এই জন্য অনেক সেফেস্ট হচ্ছে এখন এমসিবি। এখন দেখবি সবকটা মেন সুইচও এরকম এমসিবি হয়ে গেছে। সবকটা সবকিছুতে এমসিবি। এমসিবি দুটো পোল থাকে, মানে দু রকম হয়। একটা হচ্ছে এই যে প্রথম থেকে এই মতো তোরা যে ছবিটা দেখলি ওটা সিঙ্গেল পোল, মানে ওখানে শুধু ফেসটাই ঢোকে। আর যদি ডাবল পোল থাকে তাহলে ফেস নিউট্রাল দুটোই ঢোকে। তাহলে আমরা সেলফ ইন্ডাকটেন্সের ইকুয়েশন এই ব্যাপারটা আমরা বুঝলাম। এবার এই সেলফ ইন্ডাকটেন্সকে ইউজ করে আমাদের আরেকটা পার্টও আছে, তাকে বলে মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়াল ইন্ডাকটেন্স এইটাকে ধরে ধরে এগোই, খুব ভালো বুঝতে পারবে। মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে কি? এখানে কি ঘটছে ব্যাপারটা? এখানে হচ্ছে কারেন্ট আমি পাঠাচ্ছি, তাতে এখানে উল্টো দিকে একটা ইএমএফ তৈরি হচ্ছে। এই তো ব্যাপারটা। মিউচুয়াল ইন্ডাকটেন্স পুরো অন্য ঘটনা। ওখানে কারেন্ট পাঠানোই হচ্ছে না, আমি পাশাপাশি দুটো কয়েল রেখেছি। ধরে নে এখানে আমি কারেন্ট সাপ্লাই করছি, এখানে একটা বাল্ব আছে। এবার এর সাথে সাথে আমি আরেকটা ইন্ডাক্টর লাগিয়েছি এইভাবে উল্টো দিকে। জামা কাপড় কিনতে বলছিলে প্যান্ট প্যান্ট কিনবে, কি হলো? এই মেকআপটা দামি দামি কাপড় কেন? চিত্রন চিত্রন আমার দেরি আছে। এই সার্কিটটা কোনো পাওয়ার সোর্সই নেই, দেখ খেয়াল করো। এই সার্কিটটা কোনো পাওয়ার সোর্স দেওয়া নেই। দেখা যায় না। এখানে একটা বাল্ব লাগানো আছে। চকলেট বিস্কিট বার করে রেখেছি ওটা চিত্রন ঠিক আছে মা। আচ্ছা, তো এখানে একটা বাল্ব আছে, এখানে একটা বাল্ব আছে। এই সার্কিটটা একটা পাওয়ার সোর্স আছে। এই সার্কিটটা আমরা পাওয়ার সাপ্লাই করছি, কিন্তু এই সার্কিটটা কোনো পাওয়ার সাপ্লাই দিইনি। মজা হচ্ছে যেই মুহূর্তে এখান থেকে পাওয়ার সাপ্লাই করবো না, এই বাল্বটাও জ্বলে উঠবে, এই বাল্বটাও জ্বলে উঠবে। ভাব কি দারুণ জিনিস। ইভেন এখানে একটা কেন, এখানে যদি আরো 5টা বাল্ব দিতাম 5টা বাল্ব জ্বলে উঠতো। অথচ সাপ্লাই করছি মাত্র এই বাল্বটাতে। মানে ঘটনাটা কি ঘটছে, এই যে আমি এর ভেতর দিয়ে কারেন্টকে সাপ্লাই করাচ্ছি, এই কারেন্টটা যখন এবার এদের মাঝখানে মাঝখানে আমি একটা করে লুপ দিয়ে দিয়েছি। তো এবার এই কালো লুপটা যেই কারেন্ট সাপ্লাই করছে, এই লাল লুপটার মধ্যে দিয়ে ফ্লাক্স পাস করছে। লাল লুপটার মধ্যে যেই ম্যাগনেটিক ফ্লাক্স পাস করছে, লাল লুপটা চেষ্টা করছে কালো লুপের ম্যাগনেটিক ফ্লাক্সটাকে বন্ধ করতে, কিন্তু ও তো বন্ধ করতে পারবে না। ও কি করছে, জাস্ট একটা অপোজিট ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে। তার ফলে লাল লুপটার মধ্যে একটা কারেন্ট তৈরি হয়ে যাচ্ছে উল্টো দিকে। ও যদি ক্লকওয়াইজ কারেন্ট সাপ্লাই করায়, ও একটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট এরকম সাপ্লাই দিয়ে দিচ্ছে। আচ্ছা, বুঝা গেল ব্যাপারটা? এই জিনিসটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকটেন্স। এবং এইটার উপর বেস করে আমাদের প্রচুর কাজ হয়। এই যে ট্রান্সফরমার, তোরা যে ট্রান্সফরমার পড়েছিস,
ট্রান্সফরমার বেসিক্যালি তো এটাই, মনে কর তোরা ট্রান্সফরমার পড়েছিলি, এরকম একটা কয়েল থাকে, এর এই দিকে একটা কয়েল থাকে, এই দিকে একটা কয়েল থাকে, তাই না? তো এই দিকের কয়েল প্রাইমারি থেকে সেল সেকেন্ডারি সেল ছিল ওরকম কিছু। একদম প্রাইমারি সেকেন্ডারি ছিল, প্রাইমারি পয়েন্ট আর এটা সেকেন্ডারি কয়েল। তাহলে এই কয়েল থেকে এই কয়েলে কারেন্ট চলে গেল, এমনি এমনি চলে গেল, কোনো কানেকশনই তো নেই, পুরো ইন্ডাকশন। এবং এসি কারেন্ট এই জায়গাতে একটা বিশাল আবিষ্কার, ভেবে দেখ যে আমি একটা মাত্র পাওয়ার সোর্স দেবো, সেই দিয়ে আমার পুরো জায়গা চলবে। আমি শুধু কি করবো, একটার সাথে একটা ইন্ডাক্টর যুক্ত চলে যাবো, পাওয়ার সোর্স আমার একটাই। আমার প্রত্যেকটা জায়গা, ডিসি আর এসির তফাৎ কোথায় হচ্ছে? ডিসি সোর্স যদি হয় তোর প্রত্যেকটা জায়গার একটা করে ব্যাটারি লাগবে। ধরে নে আজকে তোর ফোনের জন্য তোর ফোনে একটা ব্যাটারি আছে, তোর ল্যাপটপের জন্য তোর ল্যাপটপে একটা ব্যাটারি আছে, তোর বাবার ফোনের জন্য তোর বাবার ফোনে একটা ব্যাটারি আছে, তোর মায়ের ফোনের জন্য একটা মায়ের ফোনের ব্যাটারি আছে। প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইসে আলাদা আলাদা ব্যাটারি আছে, আলাদা আলাদা চার্জার আছে। কিন্তু তোর বাড়ির ফ্যান লাইট প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ব্যাটারি আছে? নেই তো। পাওয়ার সোর্স তো একটাই, ওই মেন সুইচ থেকে যে তারটা আসছে, শুধু ওই সোর্সটা দিয়েই সব জায়গায় কারেন্ট সাপ্লাই হয়ে যায়। কথাটা বোঝা গেল? এটা এবং শুধু ওই পাওয়ার যে সোর্স, ভেবে দেখ ওখানে তো পাওয়ার জেনারেট হচ্ছে না, তোর ঘরের যে পাওয়ার সোর্স, পাওয়ার তাহলে জেনারেট হচ্ছে কোথায়? তার আগে কোথাও সেই দূরে। তাহলে সেখান থেকে এত দূর এলো কি করে? এলো হচ্ছে শুধুমাত্র ইন্ডাকশন। এই কয়েলটা ইন্ডিউস করেছে একে, এই কয়েলটা ইন্ডিউস করেছে তারপরের কয়েলকে, সেই কয়েলটা ইন্ডিউস করেছে তারপরের কয়েলকে, এরকম ইন্ডাকশন করতে করতে আমি আস্তে আস্তে নিয়ে চলে এসেছি। বোঝা গেল? তাহলে এইটাকে বলা হয় হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, যে একটা কয়েল আরেকটা কয়েলের ভেতরে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে অপোজ করার জন্য ওই কয়েলটা একটা কারেন্ট তৈরি করছে। আমি একটা কয়েলে কারেন্ট পাঠাচ্ছি, অপোজিট কয়েলে অটোমেটিক কারেন্ট জেনারেট হয়ে যাচ্ছে উইদাউট পাওয়ার সোর্স। বোঝা গেল? তাহলে এই কালো যে কয়েলটা আছে সেটাকে যদি আমি প্রাইমারি কয়েল বা N1 বলি, আর লাল কয়েলটাকে যদি আমি সেকেন্ডারি কয়েল বা N2 বলি, তাহলে এটা তো বলতে পারবি যে এটা হচ্ছে স্মল n1, এটা হচ্ছে স্মল n2, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। তাহলে ম্যাগনেটিক ফিল্ড B1 প্রথমটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মিউ নট n1 ইন্টু I, কারণ এই সলিনয়েডটাই আমি কারেন্ট পাঠাচ্ছি এবং এখানে তৈরি হচ্ছে কারেন্ট। তাহলে এখান থেকে আমি যদি বলি ফ্লাক্স, এই মানে কালো কয়েলে ফ্লাক্স কতটা জেনারেট হচ্ছে? মিউ নট n1I ইন্টু এরিয়া BA, ঠিক তো? এটা হচ্ছে ফ্লাক্স ফর ইচ কয়েল, ইচ প্রাইমারি কয়েল। তাহলে অবভিয়াসলি এই ফ্লাক্সটাই পাস হচ্ছে সেকেন্ডারি কয়েলের জন্য। তাহলে সেকেন্ডারি কয়েলের একটা সেকেন্ডারি ইচ কয়েল, ইচ কয়েল বলাটা ঠিক না, কয়েল বলতে তো অনেকগুলো লুপ হয়ে যায়, প্রাইমারি লুপ, প্রাইমারি লুপ। আর সেকেন্ডারি ইচ লুপ যদি বলি, সেই লুপেও আমার ফাই এই ইকুয়েশনটাই দাঁড়ায় মিউ নট n1 IA। এবার তাহলে সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ লুপ কত ছিল? n2। তাহলে আমি এটাকে মাল্টিপ্লাই করে দেবো n2 দিয়ে। তাহলে সেকেন্ডারি কয়েলে টোটাল ফ্লাক্স, টোটাল ফাই কত হবে? মিউ নট n1 I A ইনটু n2L, নাম্বার অফ টার্মস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ক্যাপিটাল N2 ইকুয়ালস হচ্ছে N2 ইনটু স্মল n। তাহলে এখানে ইকুয়েশন দাঁড়িয়ে গেল phi ইকুয়ালস টু মিউ নট n1 n2 I AL। তাহলে phi ইকুয়ালস টু, যদি এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স না, আমরা phi ডাইরেক্টলি প্রপোর্শনাল টু I বলছি, তাহলে L তো বলতে পারবো না, এটাকে M বলতে হয়, মিউচুয়াল ইন্ডাকটেন্স M, phi ইকুয়ালস টু MI। তাহলে M ইকুয়ালস টু কি দাঁড়াবে? মিউ নট n1 n2
এল বা মিউ নট এটাকে n1/l ইন্টু n2/l ইন্টু al l কেটে গেল একটা, আমার এখানে আর জায়গা নেই লেখা, মিউ নট n1 ইন্টু a/l। ওখানে দেখ খেয়াল করে আগেরটাতে জাস্ট স্কোয়ার ছিল, কারণ ওখানে একটাই লুপ ছিল, তাই জন্য আমি কি করেছি স্কোয়ার n n দুটোই n সেম, কিন্তু এখানে কিন্তু দুটো আলাদা আলাদা লুপ, তাই একটা n1 একটা n2, কিন্তু ব্যাপারটা ইকুয়েশনটা সেম, ভ্যালু অবভিয়াসলি সেম, ডাইমেনশনও সেম, ইউনিটও সেম। স্যার এম কে তাহলে কি বলতো, এমটাই কি তাহলে মিউচুয়াল মিউচুয়াল ইন্ডাকটেন্স? ইন্ডাকটেন্স, এটার নাম হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স। m equals to mutual inductance। স্যার আর একটা কথা, আমি প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যে ইন্ডাকটেন্সটা হচ্ছে সেটা সবসময় ইনভার্সলি প্রপোর্শনাল টু এল হচ্ছে, তার মানে আমার সোলেনয়েড গুলো যত লম্বা হবে তত তাদের সেলফ ইন্ডাকটেন্স কম হবে? এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে না, হ্যাঁ আচ্ছা লেন্থ টোটাল লেন্থ বলছি, হ্যাঁ ঠিকই বলছি, হ্যাঁ, লেন্থ total যত length বড় of- হয়ে যাবে তত প্রবলেম হবে। আবার n স্কয়ারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে নাম্বার অফ টার্ন যত বাড়বে ইন্ডাকটেন্স তত বাড়বে, এরিয়ার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এরিয়া যত বাড়বে তত বাড়বে। আচ্ছা, বুঝলি, মানে রেজিস্ট্যান্সের ঠিক একটু উল্টো ভেবে দেখ, রেজিস্ট্যান্সের লেন্থ বাড়লে কি হয়, হ্যাঁ, রো রেজিস্ট্যান্স এল বাড়ে, বাই এ লেন্থ বাড়লে বাড়ে আর এ তাই না? বাড়লে কম। এ বাড়লে কমে, এখানে ঠিক উল্টো ঘটনা, এরিয়া যদি তুই বাড়িয়ে দিস এখানে ইন্ডাকটেন্স বাড়বে, ইন্ডাকটেন্স বাড়বে মানে উল্টো দিকে কারেন্ট পাস করতে দেবে, কারেন্ট সাপ্লাই করতে দেবে না। ব্যাপারটা রেজিস্ট্যান্সের মতনই কাজ করছে, কারেন্টকে সাপ্লাই করতে দিচ্ছে না, আটকে দিচ্ছে। কিন্তু তফাৎ হলো যে যখন আমি রেজিস্ট্যান্সে কারেন্ট সাপ্লাই করছি তখন সেই কারেন্টটা হিটিং এফেক্ট তৈরি হয়ে যাচ্ছে, হিট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো হিট হয় না, এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতেই থেকে যাচ্ছে। স্যার তাহলে এমসিবি তে সার্কিটটা ব্রেক হচ্ছে কিভাবে? এক হচ্ছে যে সাইডটা এরকম সরে যায়, এই যে বাইমেটাল এলিমেন্ট আছে না, এই মেটাল হ্যাঁ। এলিমেন্ট এরকম সরে এরকম এরকম বেন্ড হয়ে যায়, আচ্ছা, এই বেন্ড হয়ে যায় তো এই কানেকশনের তারটাও কেটে বেরিয়ে যায় এই মুহূর্তে। এই যে ফিউজ লাইন দেখ, এই যে লাইনটা দেখ এরকম হয়ে যেত ক্লোজ কন্ট্যাক্ট আছে, যেই এটা এরকম বেন্ড হয়ে যাবে এইখানটা, এটা ব্রেক হয়ে গেল, এটা ব্রেক হয়ে এরকম দেখ ওপেন সার্কিট হয়ে গেল। আচ্ছা, আচ্ছা। এই আমি বলছিলাম না সিঙ্গেল পোল ডাইপোল, এটা হলো সিঙ্গেল পোল একটা আছে, এটা হচ্ছে ডাইপোল, দুটো আছে, এগুলো লাগে না কোনো কিছু, জাস্ট বোঝানোর জন্য। ইভেন এমসিবিটা তোদের বইয়ে লেখাও না, আমি জাস্ট যাতে
ইন্টারেস্টটা হয় জিনিসটা কি বোঝার জন্য, সেই জন্য আমি বলছি। হলো হ্যাঁ স্যার। কমপ্লিট তাহলে এই পার্টটা। এই হলো সেলফ ইন্ডাক্টেন্স, মিউচুয়াল ইন্ডাক্টেন্স। আচ্ছা, গ্রুপিং অফ ইন্ডাক্টেন্স বলে দেখবি তোদের বইয়ে আছে, তোদের সিলেবাসে সেটা নেই। মানে দুটো ইন্ডাক্টেন্সটাকে ওর সাথে কানেক্ট করা। স্যার বলছি যে আমাদের এই যে নতুন সিলেবাস অনুযায়ী মানে সিলেবাস মানে লাস্টের দিকে যে ম্যাগনেটিজমের চ্যাপ্টার গুলো আছে ওগুলো এত ছোট করে দিয়েছে, ওর মধ্যে থেকে মানে স্পেসিফাইড টপিক গুলোর মধ্যে থেকে যে কি পড়বো কিছু বুঝতেই পারছি না। নিউমেরিক্যালসে তো অনেক কটা নিউমেরিক্যাল দেওয়া, এবারে কোন কোনগুলো স্পেসিফাইডলি পড়বো? স্পেসিফাইডলি ওভাবে করতে পারবি না। এই আগের দিন আমার যে স্যার আছে তার সাথে ডিসকাশন হচ্ছিল, স্যার আমাকে বলছে যে তোর এরকম একটা নতুন সিস্টেম তৈরি হয়েছে, দেখ তাহলে স্টুডেন্টদেরকে এত পড়িয়ে লাভ নেই। কিন্তু আমি সিলেবাসটা যা দেখলাম, তোদেরকে আমি সিলেবাসটা বলছি, দেখ তোরা তাই তোরা বুঝতে পারবি। সিলেবাসটা একটুই বাজে, মানে একদম লাস্টের দিকে এগুলো পুরো কমিয়েই দিয়েছে, কোনটা ছেড়ে মানে কোনটা যে পড়বো ভেতর থেকে বুঝতেই পারছি না। সিলেবাস ওইভাবে পড়া যাবে না, আমি তোকে বলছি, সবাই পড়া সম্ভব না এবার। তুমি ডিলিটেড পার্টটা বলছি, ঠিক আছে, যেটা ডিলিট করেছে। দেখ কারেন্ট একদম প্রথম থেকে যেগুলো যেগুলো তোরা করেছিস সেগুলো সেগুলো করে আসছে। তুই ভাব ইলেকট্রিক ফিল্ড আছে, পুরো ইলেকট্রিক ফিল্ড সব আছে, পুরো চ্যাপ্টারটা আছে ইলেকট্রিক ফিল্ডে। বাদ দিয়েছে ইউনিফর্মলি চার্জ থিন স্পেরিক্যাল সেল ইনসাইড আউটসাইড ফিল্ড। মানে ওই একটা ইয়ে করেছিলাম মনে আছে, এরকম একটা স্পিয়ারের তোর ইনসাইড পয়েন্টে এখান থেকে এটা আর, এটা হচ্ছে সারফেস ক্যাপিটাল আর, এটা হচ্ছে বাইরের পয়েন্ট। এই তিনটে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, এখানে জিরো হয়, এখানে সারফেস হচ্ছে গসের থিওরেম এরকমটাই ছিল। গসের থিওরেমের উপর বেস করে এটা ছিল, শুধু এইটা বাদ। এবার তুই কি বলবি বল? কিন্তু এটা তো সবচেয়ে ইজি ডেরিভেশন ছিল। এটা তো সবথেকে ইজি ছিল। এবার বল, আমি এই কারণেই মানে কোনো আর বাদের দিকে তাকাচ্ছি না। আমি তোকে পুরো পুরো সিলেবাসটা বলে দিচ্ছি, তোরা একটা এক এক করে দেখে যা। এটা হলো ফার্স্ট কেস থেকে এটা বাদ, বাকি কিছু বাদ নেই, বাকি সব আছে। আমি ডিলিটেড পোর্শনটা পড়ছি। আচ্ছা দেখবি ওখানে সাইডে ডিলিটেড পোর্শন বলে একটা লেখা আছে, ওটা এখানে তো মানে আমি যেটা পেয়েছি মানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, এখানে অ্যাসাইন্ড সিলেবাস ফর টার্ম 1 দিয়েছে, আর অন্য যে সব সিলেবাস লেখা। হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইন সিলেবাস একটা দেওয়া আছে, আরেকটা হ্যাঁ। হচ্ছে তোর ইয়েও দেওয়া আছে, তোর ওই কি নাম বলে ওটাকে, তো কি আমাদের ডিলিটেড পোর্শন দেওয়া আছে। ঠিক আছে, গ্রুপে অ্যাসাইনটা একটা শেয়ার কর, আমি একবার দেখে নিই ওটা এটা এক কিনা। হ্যাঁ হ্যাঁ, তুই ডাউনলোড করে কর। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 500, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে বাদ দিয়েছে কার্বন রেজিস্টার। কার্বন রেজিস্টারের কালার কোডিং, সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার। এবার তুই আমার একটা কথা বল, তুই সিরিজ এন্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্টার পড়বি না, অথচ তুই কম্বিনেশন অফ সেল পারবি। অথচ তোকে যখন সার্কিট দেবে তুই সার্কিট নাকি পারবি? এটা কি হয়? তোকে আমি যদি সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন না বোঝাই, তোকে যখন এই অঙ্কটা দেবে, এই কোশ্চেন এই অঙ্কটা আছে, এটা সিলেবাসে আছে। কি অদ্ভুত যুক্তি! এই যুক্তির কোনো মানে আছে তুই বল? তোকে আমি সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন বোঝাবো না, তুই বলবি এটার কারেন্ট কত, কি করে বলবি তুই? স্যার জানবোই না রেজিস্ট্যান্সের কিভাবে ক্যালকুলেট করব রেজিস্ট্যান্সটা, তারপরে কিভাবে বেসিক জিনিসটা এটার থেকে তো ওটা এটা আমি তো সিরিজ কানেকশন প্যারালাল কম্বিনেশনটা করে তারপরে এটাতে এগোবো। আমাকে যদি কারশফ ল বাদ দিত, আমি মানতাম যে কারশফ ল একটা স্পেশাল পার্ট, ওটা বাদ দিয়েছে। পোটেনশিওমিটার বাদ দিত, কিংবা হুস্টন ব্রিজ বাদ দিত, কোনো একটা অ্যাপ্লায়েন্স বাদ দিত, আমি মানতাম। বাদ দিয়েছে কি বলছে সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন, এটা বাদ মানে তো তোর পুরো চেন ধরে বাদ।
তাহলে কারেন্ট থেকে আর কিছু আসবে না, একদমই না। এসব কারেন্ট এইসব সবই আসবে, কার সরবরাহ সবই আছে। তুই অ্যাসাইন সিলেবাসে দেখ, কার সরবরাহ সব লেখা আছে। তাহলে হ্যাঁ কার স্যার, সব স্যার আমি পাঠিয়ে দিই সিলেবাসটা এতে কার সব গ্রুপে লটা দিয়েছি। লোকে বুঝে দিয়েছিস? হুম হুম। কার সব লটা লোকে বুঝবে কি করে যদি এই অবস্থা স্যার হয়? পুরো ইলেকট্রিসিটি চ্যাপ্টারটাই তো ওই কিভাবে কানেকশন অনুযায়ী তো বেস আছে, ওটাই তো বেস, তারপর ওর উপর তো পড়বো। হ্যাঁ এটাই এটাই আমার কাছে এটাই আছে, আমি এটা দেখেই বলছি, এটারই ডিলিটেড পোর্শনটা দেখে বলছি। স্যার ম্যাগনেটিজম দেখুন 2 লাইনে সিলেবাস শেষ করে দিচ্ছে, একটা চ্যাপ্টারে 2 লাইন সিলেবাস। না না ওখানে না, ম্যাগনেটিজম না, আমি তোকে পরপর বলছি। এটা ইলেকট্রোস্ট্যাটিক আমি যেটা বললাম এইমাত্র। আচ্ছা কারেন্টের ক্ষেত্রে দেখ, কারেন্টের ক্ষেত্রে কারেন্ট ফ্লো, চার্জ ফ্লো, ভিআই ক্যারেক্টারিস্টিক্স, রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি, টেম্পারেচার ডিপেন্ডেন্সি, ইন্টারনাল রেজিস্ট্যান্স, পোটেনশিয়াল ডিফারেন্স অফ দ্য সেল, কম্বিনেশন অফ দ্য সেল, কার্শফ ল, হুইস্টন ব্রিজ, এসব সব আছে। শুধু নেই কি? নেই হচ্ছে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশন। বল এটা আমি কি কি বাদ দেবো এটা থেকে? আচ্ছা এবার আমি স্যার ম্যাগনেটিক, এখানে তো লেখা আছে স্যার কম্বিনেশন অফ সেলস ইন সিরিজ এন্ড ইন প্যারালাল। হ্যাঁ সেটা সেলের ও আচ্ছা, কম্বিনেশন, হ্যাঁ হ্যাঁ। রেজিস্ট্যান্সের কম্বিনেশনটা বাদ দিয়েছে। মানে সোজা কথা এই রেজিস্ট্যান্সের যে কম্বিনেশন হয় এই পার্টটা বাদ, এটা বাদ। এটাই তো স্যার মেন পার্ট, এটা না এবার এটা না বুঝলে তো কিছু এটা বুঝতে বাদ পারবো দিয়ে না। তোকে যদি সেলের কম্বিনেশন দিই তুই কি বুঝবি? তুই তো এখানেই বুঝবি না, তোকে দিয়ে এটা কি বোঝানো সম্ভব আমার পক্ষে? ওদের কথা শোনাই উচিত না, সব রেডি করে যাওয়া উচিত, যে কোনো লাভ নেই। কারণ যে আমি একদম গ্যারান্টি বলতে পারি যে না কোশ্চেনে দেখবি এরকম কোশ্চেন পেয়ে যাবে। কারণ যে টিচার কোশ্চেন করবে সে কখনো এরকম ভাবে কোশ্চেন করতে পারে যে একটা ছোট টপিক বাদ, একটা লাইন শুধু বাদ, পুরো সিলেবাসটা আছে, একটা শুধুমাত্র এই ডেরিভেশনটা বাদ। এই ডেরিভেশনটা বাদ দিয়ে কি গেল হলো? এই ডেরিভেশন যদি বাদ না দিত সেটা বিশাল কিছু যেন উদ্ধার হয়ে গেছে। মানে ওরা জাস্ট টার্মটা ইউজ করবে না, যেমন আমাদের। হ্যাঁ একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস দাদা, যে ওরা জাস্ট টার্মটা ইউজ করবে না, কিন্তু ওরা বাকি সবই দেবে। কিন্তু স্যার বলছি ম্যাগনেটিজম পার্টটা থেকে অনেকটা কমিয়েছে, মানে সিলেবাসটা দেখুন। ম্যাগনেটিজম থেকে আমি বলছি, ম্যাগনেটিজম থেকে আমি বলছি দেখ, কারেন্ট লুপ অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল। আচ্ছা ইটস ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, মানে একটা লুপ কারেন্টের ম্যাগনেটিক ডাইপোল যেটা করেছিলাম না I ইনটু এ, m ইকুয়ালস টু i এ ওইটা ছিল, মনে আছে? m ইকুয়ালস টু I ইনটু এ, এইটা আছে। আচ্ছা ম্যাগনেটিক ডাইপোল আছে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এটার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বার করা। নেক্সট হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ এ রিভলভিং ইলেকট্রন, মানে হচ্ছে বোর ওই n ইনটু সেই একদম। EH বাই বাই যেটা বোর ম্যাগনেটন, ঠিক আছে? বোর ম্যাগনেটন, তাহলে এটা একটা পেলাম, বোর ম্যাগনেটন একটা পেলাম। আচ্ছা নেক্সট হচ্ছে বার ম্যাগনেট অ্যাজ এ ইকুইভ্যালেন্ট টু সলিনয়েড। স্যার তাহলে বলছি বার- এই এটার কি সুজা সিমিলারিটি গুলো পড়ে নিলে হয়ে যাবে? মানে কিভাবে ইকুয়াল আছে, কারণ সিমিলারিটি তো দেওয়া আছে আর নিচে কিছু ছিল, থিওরি পার্ট দেওয়া ছিল। মানে স্যার ওই বার ম্যাগনেট কিভাবে সলিনয়েডের মতন সেম, মানে দুটোকে সাসপেন্ড করলে এনএস ডাইরেকশনে রেস্ট করে ওইসব। হ্যাঁ হ্যাঁ একদম একদম ওই জায়গাটা হলো বার ম্যাগনেট। আচ্ছা নেক্সট আসি হচ্ছে ফিল্ড লাইনস, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো, ফিল্ড লাইনস এর ক্যারেক্টার। আচ্ছা নেক্সট হচ্ছে আর্থ ম্যাগনেটিজম। এবার তুই আমাকে বল যে বাদ কোনটা গেল? বাদ গেল হচ্ছে শুধুমাত্র ম্যাগনেট যার নর্থ পোল সাউথ পোলের অ্যাক্সিয়াল পয়েন্ট আর ইকুইটোরিয়াল পয়েন্ট। এবার তুই অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল পয়েন্টের ডেরিভেশনটা না করলে তুই এই ডেরিভেশনটা পাবি কি করে? স্যার ডেরিভেশন তো দেবে না, মানে সেই তো এমসিকিউ দেবে, আমাকে তো ফর্মুলা যদি জানি আমি m ইকুয়ালস টু i হ্যাঁ এবার ওটাই তো, মানে m ইকুয়ালস টু i এটা কি করে এলো? বাদ দিয়েছে এটা। তবে স্যার এই সিলেবাস নিয়ে জেই স্টুডেন্টদের খুব প্রবলেম হবে। যেই হবে না, যেই অসম্ভব, এভাবে হবে না এই সিলেবাসে। যেই তো সব থাকবে, যেই ওরকম ভাবে হ্যাঁ, থাকবে নাকি ওটাই। এখনো? বোর্ড এই সমস্ত করে, বোর্ড সিবিএসসি বোর্ড এই সমস্ত করতো বলেই তো এনটিএ ফরমেশন করা হয়েছে। সিবিএসসি বোর্ড দিয়ে এই সমস্ত গন্ডগোলটা করে। আচ্ছা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ওস্টেড এক্সপেরিমেন্ট, বায়োসাভার্ট ল, অ্যাম্পিয়ার সার্কেল ল, ফোর্স, মোটামুটি সবই আছে। সবকটাই আছে। আমি ডিলিটেডটায় যাই, করুন ডিলিটেডটা দেখতে একটু সুবিধা হয়। আচ্ছা ম্যাগনেটিক ম্যাটার থেকে আচ্ছা আরেকটা জিনিস বাদ আছে, সেটা একটু বাঁচবা বলতে পারিস, তো হচ্ছে প্যারা ডায়া ফেরো, ওই যে পার্টটা করছিলাম না,
প্যারা হ্যাঁ। ডায়াফেরো ওই পার্টটা নেই, ওই পার্টটা না বললেও হবে, কিন্তু ওই ওখানটা পার্টটা এমন কিছু বিশাল ছিল না। ছিল না, কিন্তু ওই প্যারা ডায়াফেরো তিনটে ম্যাগনেটিজম ওই পার্টটা নেই, ঠিক আছে, ওই পার্টটা স্যার পড়বি না, কেমিস্ট্রিতেই তো ছিল, স্যার কেমিস্ট্রিতে একটা হালকা করেই ছিল, ওই হালকা করেই ফার্স্ট ছিল। চ্যাপ্টারেই ছিল। ওই পার্টটা শুধু পড়বি না। আচ্ছা, অল্টারনেটিং কারেন্ট যখন পড়াবো তখন দেখবি অল্টারনেটিং কারেন্ট টোটাল সিলেবাসটা আছে, তার মধ্যে নেই শুধু পাওয়ার ফ্যাক্টর আর ওয়াটলেস কারেন্ট, মানে একটা ইকুয়েশন আছে পাওয়ার ফ্যাক্টর ইকুয়ালস টু ভিআই কস থিটা, এই ইকুয়েশনটা শুধু বাদ দিয়েছে। শুধু ম্যাগনেটিজম আর ম্যাটার থেকেই অনেকটা বাদ আছে, মুভিং চার্জ ম্যাগনেটিজম থেকে সাইক্লোট্রনটা শুধু বাদ, মানে পুরো চ্যাপ্টারটা আছে। ওই যে সাইক্লোট্রন পার্টটা ছিল না, যেটা গোল গোল সাইকেল করে করে ঘোরে, ওই সাইক্লোট্রনের ফ্রিকোয়েন্সি, সাইক্লোট্রনের টাইম পিরিয়ড, হ্যাঁ ওই স্যার, পার্ট বুঝতে ওই পেরেছি। পার্টটা শুধু বাদ গেছে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে টার্ম ওয়ানের সিলেবাস। তাও স্যার ম্যাগনেটিজমে যতটা বাদ দিয়েছে বইয়ের মধ্যে তাও স্পেসিফাইডলি আছে দেওয়া, এরকম মানে ওইগুলো পড়লে তাও হয়ে যাবে ম্যাগনেটিজমেরই বাদ, ম্যাগনেটিজমের হ্যাঁ। বাদটাই হচ্ছে একটু ঠিকঠাক বাদ, মানে ধর প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিকটা যদি বাদ দেওয়া যায় অসুবিধার কিছু নেই, তেমন সমস্যা হবে না। পারম্যাগনেটও যদি তুই বাদ দিস, শুধু তোকে একবার মানে একবার একটু ডেরিভেশন না জাস্ট দেখে নিতে হবে যে কি করে জিনিসটা এলো, কি করে এলাম, নইলে মাথা থাকবে না যে কি করে এলো ব্যাপারটা, এইটুকু শুধু জন্য লাগবে, বাকি কোনো কিছু লাগার কথা না, সেটা ম্যাগনেটিজমটাই। আর বাকি চ্যাপ্টার গুলোতে যে বাদগুলো সেগুলো আর বাদ দিয়ে কিছু যায় আসে না। একটা স্যার ভালো হয়েছিল প্রথমের এই ইলেকট্রিসিটি পুরো পার্টটা আমরা অফলাইনে করেছিলাম, যার জন্য মানে বুঝতে কোনো অসুবিধা হয়নি, এখানেও হচ্ছে না, মানে ওইটা আরো ভালোভাবে রেডি হয়ে গেছিল পুরোটা। প্রথম দিকে তো একটা ভালো কথা, যেটা যে শুরুর দিকে বললাম নেক্সট উইক অফলাইন করব, সৌনক ছিল না আগের উইক, সেই জন্য একটু অসুবিধা হয়েছে। স্নিগ্ধদেব তো চেনে না, অঙ্গুর, ওকে একটু নিয়ে আসিস, আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে একটু নিয়ে আসিস, নেক্সট উইক ক্লাস অফলাইন হবে। 10টা থেকেই তো। হ্যাঁ 10টা থেকে। হ্যাঁ বলছিস তো, কি বলছিস? ওই যে সেম টাইম জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ সেটাই সেম টাইম টাইম। 10টা থেকে। আচ্ছা এবার স্যার আমার একটু 15-20 মিনিট দেরি হতে পারে, কারণ আমার ওর আগে একটা টিউশন থাকে। আচ্ছা ঠিক আছে, আর অসুবিধা নেই। এবার একটু রিভিশন শুরু করবো একটু একটু করে, কারণ আছে তো আর শুধুমাত্র অল্টারনেটিং কারেন্ট, আমার তো খুব বেশি আর কিছু নেই। এবার আজকে হচ্ছে আগস্টের 21 তারিখ, আজকে এইটার অঙ্ক করে দিলে মোটামুটি শেষ, ওই জন্যই আর বেশি না, পরের দিন থেকে একটু রিভিশন করবো, করা শুরু করবো একটু একটু করে, মানে ওই চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 ওগুলো আরেকবার একটু রিভিশন করবো, কারেন্ট ইলেকট্রিসিটি একবার রিভিশন করবো। এটা পারবি দেখি, এটা না, এটা 135।
স্যার অপশন বি। কে বললো? আমি তুমি কে? শান্তনু? হ্যাঁ। হ্যাঁ, তুমি। কি হবে? এল কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার অফ টার্মস এর স্কোয়ারের উপর ডিপেন্ড করে, তাই না? তাহলে প্রথমবার যখন 108, তখন ওটা হচ্ছে 600টা টার্ন আছে। 500টা টার্নের ক্ষেত্রে কি হবে? তাহলে L1/L2 ইকুয়ালস টু N1/N2, এরকম করে দে, N1² /N2²। তাহলে এখানে যেটা 108/L2, এখানে যেটা 600 ইন্টু 600 / 500 ইন্টু 500, সব জিরো গুলো কেটে গেল। তাহলে L2 ইকুয়ালস টু 108 ইন্টু 25 / 36, এটা ক্যালকুলেট করো। শোনো, হ্যাঁ স্যার 75 এসছে। সময় লাগছে বেশি। সমশ্রী, রাজশ্রী, হ্যাঁ স্যার, আমার ওই আনসারই এসছে। এসছে। হ্যাঁ স্যার। তারপর একটা 136, 136। স্যার নেক্সট কোনটা বললেন করতে? 136 পরপরই করতে বলছি। স্যার 0.18, অপশন সি। কত আসছে? 0.18, ওখানে আমার অপশন সিটা আসছে। না, ক্যালকুলেশন মিস্টেক আছে।
তোমরা স্যার এক মিনিট। ইনডিউসড ইএমএফ বলেছে 0.006 অ্যাম্পিয়ার ইনডিউসড কারেন্ট, তার মানে 6 into 10 to the power -3 অ্যাম্পিয়ার। তাহলে ইনডিউসড ইএমএফ কত হবে? রেজিস্ট্যান্স কত? 4। এটা রেজিস্ট্যান্স E equals to M DI dt। আমার চাই হচ্ছে DI, E হচ্ছে 24 into 10 to the power -3, টাইম হচ্ছে 0.02, ডিভাইডেড বাই স্যার ওখানে এমটা আপনি বসালেন কিভাবে? এম বসাইনি তো, কিন্তু এবার এখানে বসাবো। ওই যে 3 মিলি হেনরি, এম তো 3 মিলি হেনরি। হ্যাঁ, এবার এটা ক্যালকুলেট কর, এটা এটা কাটলো, এটা এটা কাটলো 8, 8 2 তো 16 হচ্ছে 0.16। স্যার মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে কি ইনডিউসড ইন্ডাকটেন্স? মিউচুয়াল ইন্ডাকটেন্স মানে ইনডিউস ইন্ডাকটেন্স তো দুটোই। ইনডিউস ইন্ডাকটেন্স বলে ওরকম ভাবে তো কিছু নেই। না মানে সেকেন্ড কয়েলে যে ইন্ডাকটেন্সটা হচ্ছে সেটাই কি অ্যাকচুয়ালি মিউচুয়াল ইন্ডাকটেন্স? হ্যাঁ, সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। আর সেকেন্ড কয়েলে ও তো মানে মিউচুয়ালটা দুটোর মধ্যে যে কমন সেটা নয়। না, সেকেন্ডটার যে তুই দেখলি না, এই যে ইকুয়েশনটা করলাম, এই দেখ ডেরিভেশনটা আবার আসি। এই দেখ, আমি প্রথমটার ক্ষেত্রে ফ্লাক্স বার করলাম, সেখান থেকে সেকেন্ডটার ফ্লাক্স বের করলাম, তাহলে সেকেন্ডটার টোটাল ফ্লাক্স বের করলাম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে এটা তো সেকেন্ডটার বের করলাম, সেটা হচ্ছে ফাইএল, সেখান থেকে এম। এটা তো সেকেন্ডটার ক্ষেত্রে, তাই না? আচ্ছা আচ্ছা। 137।
স্যার তাহলে আনসার কোন অপশনটা হলো? কোনটা বলছিস? 137 তো? 137 না 138? 136? 136। 0.16 কারেন্ট বের করতে বলেছে। 0.16 এই যেটা আছে। কারেন্ট বের করতে বলেছে তো। তুই 3 দিয়ে 24 কে কাটলি 8 পয়েন্ট 10 টু দি পাওয়ার মাইনাস 3 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেটে গেল, তাই না? কিন্তু আমার তো আনসার হলো 8 × 10⁻⁻4। ছবি পাঠা দেখি আবার ওই যে আগের দিন আমাদের কিছু করেছিস। হ্যালো, হ্যাঁ বলছি ছবি পাঠা, তুই আগের দিনের মতো আবার কিছু ভুল করেছিস। আচ্ছা ছবি পাঠা আর 137টা কর, তারপর আমি দেখে বলে দিচ্ছি। স্যার বল। মানে 137টা মানে বুঝতে পারছি না মানে কিভাবে করবো। আচ্ছা ঠিক আছে বলছি, বাকিরা করুক একটু। এই যে এম এর জায়গায় 3 বসিয়ে দিলি, 3টা মিলি হেনরি ছিল না রে? শোনো ক্লাস লাইনে। হ্যাঁ। তো ওটা কোথায় গেল? ও আমি এটা খেয়াল করিনি। হয়ে গেছে। আমি আগের দিন বললাম না, আগের দিন তুই এটা করছিলি, হচ্ছে না বললাম পাঠা, আমি বলে দিচ্ছি। 137 কি হলো কারো? কিন্তু 8 দিয়ে তো কোনো অপশন নেই। 0.16 তোর তো 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 আছে। এবার সেটাকে যদি তুই 10 টু দি পাওয়ার -3 দিয়ে ভাগ করিস তাহলে 10 টু দি পাওয়ার -1 দাঁড়ায়। হ্যাঁ তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -1 মানে কি 0.16। ও আচ্ছা আচ্ছা, না কিন্তু ফার্স্ট যেটা আছে ওটাতে বার করতে বলেনি ফার্স্ট সার্কিটে? না, আমাকে তো কারেন্ট বার করতে বলেছে। ও আচ্ছা আচ্ছা, কারেন্ট ডিআই বার করতে বলেছে, ইনডিউস কারেন্ট। আচ্ছা আচ্ছা। এই যে দেখ, হাউ মাচ কারেন্ট শুড চেঞ্জ, তাহলে হাউ মাচ কারেন্ট শুড চেঞ্জ মানে ডিআই। তো আই বার করতে পারিনি, ডিআই বার করতে বলেছে। ও আমি আসলে দেখুন অন্য দিকটাতে আইটাও বার করছিলাম, আমি বুঝতে পারিনি। আচ্ছা এটা 137 বাকিরা স্যার ওটা অপশন এ হবে? হবে, দেখতে হবে না, হবে না। আবার মানে মানে তোমার একটা জায়গায় ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে। ও হ্যাঁ, আমি বুঝেও গেছি তোর ক্যালকুলেশন মিস্টেক কি হয়েছে। তুই ওটাকে শুধু মিউ ধরে চলে এসেছিস, তাই তো? এখানে তো হ্যাঁ। তো ওখানে তো মিউটা তো বসিয়ে দিলে হবে না। ওটা যে 800 আছে ওটা তো রিলেটিভ পারমিয়াবিলিটি,
আমি এইমাত্র বললাম না যে মিউ ইকুয়ালস টু হচ্ছে রিলেটিভ পারমিয়াবিলিটি ইনটু মিউ নট। তাহলে আমরা যদি কোনো ম্যাগনেটিক মিউচুয়াল ইন্ডাকটেন্সের ইকুয়েশনে মিউ নট n1 n2 a বাই l এটাই ছিল তো, এটা যদি ইকুয়েশন হয়ে থাকে তা সেটাকে মিউ নটের জায়গায় আমার এটা হচ্ছে এয়ার এর জন্য। এবার এটা যদি কোনো একটা মিডিয়াম থাকে তাহলে মিউ n1 n2 a বাই l এরকম দাঁড়ায়। এবার মিউ এর জায়গায় তাহলে তো আমার মিউ আর ইন্টু মিউ নট দুটো আসবে তো, বোঝা গেল কথাটা? n1 n2 a বাই l এটা করেছিস? এটা করিসনি? দেখ খেয়াল করে, এটা হচ্ছে ইকুয়েশন। এখানে মিউ আর হচ্ছে 800, মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু দুটো টার্ন, একটা টার্ন হচ্ছে 400, একটা টার্ন হচ্ছে 20, তাহলে 400 আর 20 ইন্টু পাই 20 পাই তো সেন্টিমিটার লেন্থ, ক্রস সেকশন এরিয়া হচ্ছে 2 সেন্টিমিটার স্কয়ার। 2 সেন্টিমিটার মানে ওটাকে আবার ট্রান্সফার করতে হবে 0.02, পাই 0.02 তার স্কোয়ার ডিভাইডেড বাই লেন্থ হচ্ছে 20 পাই ইন্টু সেন্টিমিটার মানে 10⁻²। এবার এটা ক্যালকুলেট কর, দেখ পাই পাই কেটে গেল, এদিকে এদিকে একটা পাই থাকবে, এদিকে দুটো জিরো, একটা জিরো মানে 2 4 5, 5-এর সাথে এটা কেটে গেলে হচ্ছে 10⁻² হয়ে যাবে। তার মানে 8 4 4 2 তাই তো? 8 4 4 2 পাই, এদিকে হচ্ছে 2 হলে 4 ইন্টু 10⁻⁻4। স্যার পাই তো ক্যান্সেল হয়ে গেল না? একটা পাই আসবে না, এই যে পাই আর স্কয়ারের পাই, এই যে ও। পাই আর স্কয়ারের পাই এটা থাকবে, আর একটা 10⁻² থাকবে, এটা ডিভাইডেড বাই 20 ইন্টু 10⁻², আবার এই -2 কাটবে, এটা একবারই কেটে দেওয়া যেত, এখানে এখানে কেটে দিলেই হবে। এবার এইটা ক্যালকুলেশন করো, 2 দিয়ে এটা যাবে, এটা হচ্ছে 8 4 4 4 তিনটে 4 মানে হচ্ছে 64 বা 64 ইন্টু 8, তো 12 ইন্টু পাই 1607, ইন্টু 10⁻⁵। এবার যদি আমি তিনটে ঘর আগিয়ে দিই তাহলে 1.6 ইন্টু 10⁻²।
স্যার এরপরে কোনটা বললেন করতে? না এখনো বলিনি, এটা হয়ে গেছে সবার? আচ্ছা, সবার হয়ে গেলে মুছে দিই। ওয়ান 39 সোজা কোশ্চেন, 139 139 করতে পারিস, 139টা কর। স্যার আপনার ওই অপশনটা কি 1.6 into 10 to the power minus 2 ছিল? কোনটা? ওইটা মানে আগের অঙ্কটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমার তো আসে 16 into 10 to the power minus 2, একটা ডেসিমাল তো। আবার কোথাও মিস করেছিস? কিন্তু এটার মিস স্যার খুঁজে আমার আসছে 10⁻³ আসছে, ওটাই কি আনসার হবে? হ্যাঁ স্যার 1.6 into 10 to the power minus 3। না, -2ই হবে, কোথাও মিস্টেক হচ্ছে। এই দেখ না, 164 × 10⁻³ আছে, তাহলে তিনটে ঘর যদি আমি এগোই তাহলে 1.6 × 10⁻²ই তো হয়। স্যার কিন্তু 5 হচ্ছে কিভাবে, 4 হবে না? না, এই যে তলায় জিরোটা, 20 তলার জিরোটা, ওটা তো 200 দিয়ে কেটে দিয়েছি। কাকে দিতেছিস? 200 কোথায় পেলি? উপরেও তো 220 ছিল। উপরে হ্যাঁ, উপরে তো 400 আর 20টা দিয়েছিল। ও 20 টার্নস ছিল, আমি 200 লিখেছি। এটাই তো বলছি, উপরে তো ছিল। ঠান্ডা মাথায় কর, দেখ ঠিক হবে, ওইটাই আসবে। হ্যাঁ স্যার এবারে হয়ে কোথাও যাচ্ছে। ভুল হচ্ছে, সমশ্রীকেও বলছি, সমশ্রী কোথাও ভুল হচ্ছে, ওই জন্য কর, দেখবি এটাই আসবে। 139। আমি 200 দেখেছি। এটা তো সোজা রে, এটা ততক্ষণ লাগার কথা না। জাস্ট MDIDT করে দে। স্যার এক
স্যার এটার কি অপশন ডি? হ্যাঁ, এটা খুবই সোজা। E ইকুয়ালস টু এম ডিআই ডিটি, তাই না? এম এর জায়গায় 1.25 হেনরি আর ডিআই ডিটির জায়গায় 80, মাল্টিপ্লাই করলে 100। জাস্ট এইটুকু। যাই হোক, মোটামুটি এই হলো